তুই আমাকে রোজা ভাঙতে দিব না। না দাঁড়া, এই ভাত তুই আমাকে খাবি দিব না, এই ভাত আমি তোকে খাওয়াবো। মানে আম্মা 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 কি করতেছেন আম্মা? আম্মা দেখেন আম্মা, আমি রোজা। খা 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 খা। তোর জন্যে আমি ভাত করে খাইতে পারলাম না, এবার দেখ তোর রোজার কি হয়। ভাড়া কয় টাকা? 50 টাকা। 50 টাকা? 10 টাকার ভাড়া 50 টাকা কিসের জন্য? কি বলছেন এগুলা? আমি কেন আপনার কাছে বাড়তে ভাড়া চাইবো? এখানকার ভাড়া আসলে 50 টাকা। আপনি বিশ্বাস না হয় যে কোনো একটা ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেন। শোনো, ওই ভ্যান না বেটা ছাগল চালায়, আর তুমি একটা মেয়ে মানুষ, আর কতটা সময় লাগাইছো আমার এই পর্যন্ত আসতে, তোমার এত বড় আসপর্দা তুমি 50 টাকা ভাড়া চাইছাও? দেখেন এইভাবে কেন বলছেন? ছেলে মানুষ মেয়ে মানুষের তো আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেখানকার ভাড়া যেটা আপনার থেকে তো ন্যায্য ভাড়াটাই চেয়েছি। শোনো, বেশি কথা বলো না, 50 টাকা দিলাম, 10 টাকা ভাড়া রাখো, ধরো খুচরা দাও। কি বলতেছেন এগুলা? এখানকার ভাড়া আসলেই 50 টাকা। আমি বলি কি, এখানে আপনাকে আমি কীভাবে 10 টাকা ফেরত দিব? আর তাছাড়া আমার ন্যায্য ভাড়া আমি চাইছি। তুমি খুচরা টাকা দিবা না আমাকে? না দিবা না? না আমি আরে কি করছেন? আমার ভাড়াটা আরে শুনেন না। এই জন্যই মানুষ বলে মেয়েরা সত্যিই সমাজে নির্যাতিত। আমি ওনাকে সঠিক ভাড়ার কথা বললাম, আর উনি কিনা আমার একটা থাপ্পড় মারলো। আমি রোজাদার, অথচ একজন রোজাদার ভ্যান চালককে ওরা গায়ে হাত তুলল। আমি কি ভুলটা করছি? আমার অপরাধটা কি? আমি এত রাস্তা নিয়ে আসলাম, না উনি ভাড়াটা দিল, আর না আমাকে সম্মান করলো। এতগুলো কথা শুনলো ঠিক আছে, কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার তো ওনার নেই। ভ্যানই চালাবো না, আর সারাদিন ভ্যান চালাবো না। এই যে বাক্সিপাড়া যাবেন নাকি? না ভাইয়া, আমি এখন কোথাও যাব না। আচ্ছা, আপনি মেয়ে মানুষ হয়ে ভ্যান চালাচ্ছেন? হ্যাঁ চালাচ্ছি। কেন, মেয়ে মানুষদের বুঝি ভ্যান চালাতে নেই? শোনেন, ছেলে মানুষ মেয়ে মানুষ বলে কোনো কথা নেই, আসল কথা হলো সৎ পথে উপার্জন করা, আর আমি ঠিক সেটাই করছি। যাই হোক, এত কথা শুনে আপনার কোনো কাজ নেই, আমি যাব না। আপনি সামনে অন্য কোনো ভ্যান দেখে নিন। আচ্ছা, আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আপনি মেয়ে মানুষ হয়ে ভ্যান চালাচ্ছেন। আচ্ছা, ঘটনাটা কি আমাকে একটু খুলে বলেন তো। হঠাৎ আপনার কেন আমার সম্বন্ধে জানতে ইচ্ছা হলো সেটাই তো বুঝলাম না। না, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপরেও আপনি একটা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষরা তো এই ভ্যান গাড়ি চালায় না। আমার দুঃখের কথা শুনে আপনি কি করবেন? শুধু শুধু আপনার সময় নষ্ট হবে। আর তাছাড়া আসলে ইচ্ছা করে না কোনো মেয়ে ভ্যান চালায় না, মানুষ পেটের দেয়ে সমস্ত কর্ম করে। আমার একমাত্র বাবা আছে, তিনি বয়স্ক, আর চলছে রোজার মাস। এই রমজান মাসে বাবা ভ্যান চালাইতে পারে না, তাই বাবাকে বললাম তোমার ভ্যানটা দাও, আমি চালাই। যদিও আমার বাবার নিজের ভ্যান না, ভাড়ায় চালিত ভ্যান, কিন্তু আমার বাবার শরীরটা না খুব খারাপ। তার ভিতরে রোজা থেকে বৃদ্ধ মানুষটা না ঠিকভাবে ভ্যান চালাইতে পারে না, তাই বাবাকে বলছিলাম আমি ভ্যানটা চালাবো। বাবা নিষেধ করেছিল, তাও আজ কিছুদিন আমি ভ্যানটা নিয়ে বের হই। জানেন তো, কিছুক্ষণ আগে এক আন্টিকে ভ্যানে নিয়ে আসছি। উনি ভাড়ার কথা জানতে চাইলে আমি 50 টাকা বললাম।
উনি তো আমাকে দিতে নারাজ। উনি বললো মেয়ে মানুষের কিসের জন্য 50 টাকা, ছেলে মানুষের ভাড়া 50 টাকা, আমাকে 10 টাকা ভাড়ার কথা বললো। আমি দিতে রাজি হইনি জন্য উনি আমাকে একটা থাপ্পড় মারছে। শুধু তাই না, আমাকে ভাড়া না দিয়ে টাকাটা কেটে দিয়ে চলে গেছে। তাহলে কেন সারাদিন আমি কষ্ট করে ভ্যান চালাবো বলেন তো? আমি তো শুধু চেয়েছিলাম এক মুঠ খাবারের আশায় রাস্তায় আসলাম, এই ভ্যানের ভাড়াটা দিব আর বাকি টাকা দিয়ে বাবার জন্য বাজার করে নিয়ে যাবো। কিন্তু সেটা আর হলো না, তাই আমার আর ইচ্ছা নেই। আপনি যান, শুধু শুধু আমার কথা শুনে সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে একটা কথা বললে আপনি কি রাখবেন? জি বলেন, কি কথা? আসলে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বলছেন কি আপনি? আমার সাথে ইয়ার্কি মারছেন? না, আমি সত্যি বলছি। দেখেন ভাই, আপনি ভ্যানের উদ্দেশ্যে আসছেন আর এসে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আর আপনি দেখতে পাচ্ছেন না আমি একজন ভ্যান চালক। আর তাছাড়া আপনার বয়স কম, হয়তো আবেগের বশে এই কথা বলছেন, কিন্তু আপনার একটা পরিবার আছে। আপনার পরিবার আর যাই হোক, আমার মতো গরিব এক ভ্যান চালককে কখনোই মেনে নেবে না। না, আমি যদি আমার পরিবারকে বোঝাই তাহলে অবশ্যই মেনে নেবে। আর আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি যদি সিরিয়াস হন তাহলে এক কাজ করেন, আগে আপনি আপনার পরিবার থেকে অনুমতি নিয়ে আসেন। যদি আপনার পরিবার রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকেই বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু মনে না করলে, আমার একটু তাড়া ছিল তো, যদি আমাকে একটু আগায় দিতেন। আচ্ছা ঠিক আছে, বসেন। আবার ভাইবেন না আমার এই বিয়ের প্রস্তাব দিচ্ছেন জন্য আপনি নিয়ে যাচ্ছি। অবশ্য আপনার জায়গায় যদি অন্য কোনো প্যাসেঞ্জার হইতো আমি ঠিক একই কাজ করতাম। আম্মা, তোমাকে এটা আমি কথা বলার জন্য ডাকলাম। কি কর? আম্মা, একটা মেয়েকে আমি খুব পছন্দ করছি। ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। মেয়ে পছন্দ করেছিস? বুঝলাম। তো মেয়েটা বাড়ি কোনে, বাপ কি করে? জানো আম্মা, মেয়েটা অনেক অসহায়, রাস্তায় ভ্যান চালায়। ওরা খুবই গরিব, ওর বাবাটা অনেক অসুস্থ। ওকে দেখে আমার খুব মায়া লাগছে। আর আমি চাই ওই মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসুক। তুই এসব কি করছিস? ওসব ফকিরনি আমি এই বাড়ির বউ করে নিয়ে আসবো? দেখো আম্মা, গরিব মানুষরা কি মানুষ না? আর তাছাড়াও ওর মনটা অনেক ভালো। আর তাছাড়া সংসার আমি করব। এতে ও গরিব কি ও ধনী সেটা আমার দেখে লাভ আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। আচ্ছা আম্মা, তাহলে আসি। আর শোনো, বিয়ে যদি করতে হয় আমি ওই মেয়েকেই করব। বিয়ে করবো কর, তুই আমার একমাত্র সওয়াল। তোকে তো আমি বাধা দিতে পারতেছি না, আর বাধা দিলেও তুই শুনবো না নে। বিয়ে করে আন, তারপরে ওই বউ কীভাবে এই বাড়িতে তাড়ানো লাগে সেও আমি দেখবো না। কি ব্যাপার, সারাটা দিন চলে গেল, মেয়েটা আমার এখন পর্যন্ত ফিরলে না। রোজা থাকিয়ে এরকম ভাবে খাটনি করতেছে। আমি একজন রোজার মানুষ রয়েছি, রোজদার মানুষ। ইফতারের সময় হয়ে গেল, তাও তোমার মেয়েটা আসে না। কি হলে বাবা? মারে, তুই আইছিস? হ্যাঁ বাবা, আসতে একটু দেরি হয়ে গেল। জানো তো বাবা, আজকে না রাস্তায় তেমন কোনো প্যাসেঞ্জারই পাচ্ছিলাম না। আমি জানি তুমি বাড়িতে চিন্তা করতেছিলা, কিন্তু কী করবো বলো, তুমি তো অসুস্থ। যদি কাজ না করে বাড়ি চলে আসি তাহলে এই যে তোমার হার্টের যে ওষুধগুলো কিনতে হয়, তারপর তোমার শ্বাসকষ্টের যে ওষুধগুলো কিনতে হয়, সেগুলো কোত্থেকে পাবো? আজকে না খুব বেশি ইনকাম হয়নি,
মাত্র 440 টাকা সারাদিন ভ্যান চালায় পাইছি। আর এক মহিলা তো 50 টাকা ভাড়া ছিল, 1 টাকা না দিয়েও চলে গেল। এই 440 টাকার মধ্যে 200 টাকা তুমি তো জানোই ওই ভ্যানওয়ালা কাকাকে দিতে হয়। আর কালকে যে তোমার শ্বাসকষ্ট ওষুধ নিয়ে আসলাম, একটা স্প্রে নিয়ে আসলাম না, ওই দোকানে তো কিছু বাকি ছিল, সেই 200 টাকা ওখানে দিয়ে আসছি। আর 40টা টাকাই ছিল, সেটা দিয়ে এই 1 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। আমি জানি তুমি সারাদিন রোজা রেখে আমার জন্য অপেক্ষা করতেছিল কখন আমি বাড়ি আসব, কিছু কেনাকাটা করে নিয়ে আসবো, তারপর দুজন ইফতার করব। কিন্তু আজকে না, এর বেশি আর আমাদের কপালে জুটলো না বাবা। না হোক মা, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। আমি আমি অসুস্থ মানুষ, আমার যদি শ্বাসকষ্টটা না থাকতো, আমি কি তোকে আমি ভ্যান চালাবে দিতাম রে মা? কোনো দিল না। তুমি এইভাবে বলো না, তুমি এইভাবে বললে আমার কষ্ট লাগে। আমার কোনো অসুবিধা নেই, দেখো আমি তো অল্প হলেও তো ইনকাম করতে পারতেছি। আর তাছাড়া তোমার হার্টের সমস্যা, তুমি ভুলে যাচ্ছ তোমার 2টা হার্ট ব্লক আছে। তুমি বাড়িতেই থাকো, দেখো আজকে ভালো ইনকাম হয়নি তাতে কী হয়েছে, কালকে ঠিক হবে। আর একটা কথা জানো তো বাবা, আমাকে না আজকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি ওকে বলেছি যে আমাদের মতো গরিব মানুষকে কি আপনার পরিবার মেনে নেবে, তবুও সে নাছোড়বান্দা ছিল। অবশেষে আমি বলেছি যদি ওর পরিবার রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই। আমি কি ভুল কিছু বলেছি? মারে, তোর যদি পছন্দ হয় আমার তো সেখানে কিছু করার নাই মা। আচ্ছা ঠিক আছে, এই তো সন্ধ্যার আজান পড়ে যাবে, তুমি একটু বসো, আমি এখন এই মুড়ি আর একটু পানির ব্যবস্থা করছি। হ্যাঁ রে মা, হ্যাঁ। বাবা এও না, আজকে আমাদের রিজিকে এটুকুই ছিল। এই দেখো আজান পড়তেছে, পানি গালে দাও। এখন পড়ছে। হ্যাঁ হ্যাঁ পড়তেছে, তুমি পানি গালে দাও। বিসমিল্লাহ। নে মা, পানি মুখে দে। এই না বাবা, বিসমিল্লাহ। বাবা তুমি কেঁদো না, তুমি যদি এভাবে কাঁদো আমার খুব কষ্ট হয়। বাবা আল্লাহ কে আমারে গরিব বানালো রে মা? তুই সারাদিন কষ্ট করে মুড়ি আনলো, তারপরে আমার ইফতার করা লাগবে। বাবা আমাদের রিজিকে আল্লাহ চা রাখছে তাই তো হবে, আমরা চাইলে তার অন্য কিছু পাবো না। রিজিকের মালিক তুই উপর আল্লাহ, আমরা এটুকু নিয়ে সন্তুষ্ট থাকি। আম্মা কি কি ব্যাপার, ভাত নিয়ে কোথায় যাচ্ছেন? ও বুঝতে পারছি, কুকুরটা সারাদিন না খেয়ে আছে, ওরা খাবার দিবেন তাই তো। আচ্ছা খাবারটা আমার কাছে দেন, আমি দিয়ে আসি। কত বড় আসপদ্দা, কেন? আমার কত্তির সাথে তুলনা করতেছে। এ বাবা ছি ছি, কি বলছেন এগুলা? আমি কেন আপনার কুকুরের সাথে তুলনা করব? আমি তো বলছিলাম আপনি কষ্ট করে কেন যাবেন, আমি খাবারটা দিয়ে আসি। শোনো বৌমা, কুকুরের সাথে আমার তুলনা করতে চাও নাকি? হ্যাঁ, কি বলতেছেন আম্মা? ছি ছি, আমি কেন কুকুরের সাথে আপনাকে তুলনা করব? আমি তো জানি যেহেতু রমজান মাস, তাহলে তার এবারে খাওয়ার মতো কেউ নাই, অবশ্যই কুকুরকেই দিবেন। আমি কুকুরের কথা বলছি, আপনার কথা না। দেন। শোনো বৌমা, এই খাবার কুকুর না, আমি খাবো, বুঝছো? কি কি বলছেন এগুলা? আমি এটা রমজান মাস, আপনার রোজা আর রোজাদার ব্যক্তি এই সময় খাবার খায় না। বৌমা, আমি রোজা থাকতে পারিনি, আমার গা হাত পা কাঁপে। ছোটবেলাতে আমার রোজা করে অভ্যাস নেই, তাই চুপচাপ থাকো, আমাকে ভাত করে খাবি দাও।
আম্মা কি বলতেছেন এইগুলা? দেখেন আম্মা, একটা বছরের মধ্যে একটা মাস থাকে, সেটা হচ্ছে রমজান মাস। আর এই মাসটার অপেক্ষায় হাজার হাজার মানুষ অপেক্ষা করে। কত ব্যক্তি চায় এই মাসটা তার জীবনে পাওয়া, কেউ পায় কেউ পায় না। এটা তো সৌভাগ্যবতীরাই পায়। তাই বলি কি, এই রমজান মাসে আর তো মাত্র 2-1 ঘন্টা সময় আছে। এই সময়টুকু খাবার না খেলে হয়তো আপনি একটু কষ্ট হবে, কিন্তু দেখেন আম্মা, এইটুকু ছোটো ছোটো পিচ্চিরাও না রোজা রাখে। আর তাছাড়া মৃত্যুর পর তো আমাদের হিসাব দিতে হবে। তাই বলি কি, খাবারটা এখন খেয়ে না আম্মা, দেন আমার কাছে। তোর জ্ঞান দেওয়া হয়েছে, তোর জ্ঞান দেওয়া হয়েছে। এই খাবার আমার খাতে দিব না, তাই না? শোনেন আম্মা, আপনি যাই বলেন, আর মাত্র 2-1 ঘন্টা সময় আছে। এইটুকু কষ্ট হলে হোক, কিন্তু আপনাকে আমি রোজা ভাঙতে দিব না। আপনি খাবারটা আমার কাছে দেন। স্যার করছি আম্মা। রোজা নিয়ে খুব বড় বড় কথা কইস, তাই না? তুই আমাকে রোজা ভাঙতে দিব না। না দাঁড়া, এই ভাত তুই আমাকে খাবি দিব না, এই ভাত আমি তোকে খাওয়াবো। মানে আম্মা, 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 আম্মা কি করতেছেন? আম্মা, আম্মা দেখেন, আম্মা আমি রোজা। খা 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 খা। তোর জন্যে আমি ভাত করে খাইতে পারলাম না। এবার দেখ তোর রোজার কি হয়। আল্লাহ, এইটা কি হলো? হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো অন্তত জানো আমার কোনো খারাপ মন্তব্য নাই। আমি তো শুধুমাত্র চাইছিলাম আম্মা যেন রোজাটা রাখে, খাবারটা না খায়, কিন্তু সেই মানুষটা বুঝলো না। উল্টো আমি রোজাদার জানার পরেও জোর করে আমার গালে খাবার দেওয়ার চেষ্টা করলো। আর যাই হোক আল্লাহ, তুমি আমার রোজাটা কবুল করো, আমাকে আরো শক্তি দাও, ধৈর্য বাড়িয়ে দাও। এই অত্যাচার যেন সহ্য করার মতো ক্ষমতা আমার থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে? দিন সব ভালো আছেন? ভালো আছি। আমি প্রশ্ন করছি এই বাড়িতে কি মনে করে আসা হয়েছে? আসলাম, মেয়েটাকে মেলা কয়দিন দেখি না তো, এই জন্য দেখতে আসলাম। মেয়ে দেখতে আসা না মেয়ের বাড়ি ভালো মন্দ খাতে আসা? কথাই আছে না, কলাও বেশি রত দেহি। আপনার মতো ফকির নিরে হয়েছে ওই অবস্থা। ভালো ঘরে মেয়ে বিয়ে দেয় আর মেয়ের বাড়ির সুযোগ মতো যায় কবজা কবজা করে খাওয়া। শোনেন, আপনার মতো ফকির নি না আমার বাড়ির কোনো জায়গা নেই। আপনার সাহস কি করে হলো যে আমার বাড়িতে আইছেন বিনা অনুমতিতে? বিয়েন, আপনি অবাক করে কথা করছেন কে? আমি হাজার হলেও আপনার বেটার বোর বাপ। আমি একটু দেখে চলে যাবো না, আমি থাকবো না তো। শোনেন, আপনি যে আমার বাড়িতে আইছেন এটাই আপনার মস্ত বড় অপরাধ। আর মেয়ের বাড়িতে আসার আগে না হাতে না ফল মিষ্টি নিয়ে আসা লাগে। কিচ্ছুই তো আনেননি, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসেন। আপনার তো কোনো হায়া লজ্জা নেই। আর দেখেন আপনার কত বুদ্ধি, ঠিক চালাকি করেই আইছেন। রাতের বেলা আইছেন, রাতের অন্ধকারে সাইডে ভালো মন্দ গেলাও যায়, সাইডে গামছার নিচে করে পাচার করে লিয়েও যাওয়া যায়, তাই না ফকিন্নির বাচ্চা? না বেন, আপনি আসলে আমার ভুল বুঝেছেন। মেয়েটা দেখার জন্য মনটা খুব কাঁদতেছিল, ওই জন্য আসলাম। আমার একটাই মেয়ে তো। বেরোন বেরোন এই বাড়িতে, না ঘাট ধরে বাইর করে দেবো কিন্তু। না বেন, আমি একটা নজর মেয়েটাকে দেখে যাই। যাবেন না আমার পায়ের জুতা খুলে আপনার মুখের পর মারবো কিন্তু। বেরোবেন, যত সব ফকিন্নির বাচ্চারা যখন তখন চলে আসে পাত পাড়ি খাওয়ার জন্যে। একটু বাড়াবির লাগিয়েছিলাম, সাইডটাই নষ্ট করে দিল। যা আর যাবাই না। বেটা করছি, তোর মতো নষ্ট চরিত্রের মেয়ে যেন আমার বাড়িতে না আম্মা, থাকে। কি হয়েছে? তুমি সুজানাকে ফেলে দিল কেন?
কি হয়েছে তুই কি জানিস? তুই তো কিছুই জানিস না। আরে তোর বউ চরিত্র কি ভালো নাকি? হ্যাঁ, ফষ্টি নষ্টি করে বেড়া জায়গায় জায়গায়। তোর বউ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দে। আম্মা কি বলতেছেন এইগুলা? শুধু শুধু কেন মিথ্যা কথা বলতেছেন আমার নাম? জীবন বিশ্বাস করো, আমার সব মিথ্যা কথা বলতেছে, এটা কোনোটাই সত্যি না। আম্মা, তুমি যা বলতেছো সব সত্যি কথা বলতেছো তো? তার মানে তোর কি আমার মুখের কথা মিথ্যে মনে হচ্ছে? এ আমি যা করছি সব সত্যি করছি। আমি নিজের সহে দিয়েছি ওর চরিত্র একদম খারাপ। শোন, তো ভালো ভালো করছি, এই মেয়েকে এই বাড়িতে বাইর কর। ওর মতো একটা স্বভাব চরিত্রহীন মেয়ে এই বাড়িতে আমি রাখবো না। যেই মেয়ে কিনা দিনে দুপুরে পরপুরুষ ডেকে দিয়ে এসে পরক্রিয়া করতে পারে, সেই মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। নে আম্মা, আপনি আল্লাহর দোহাই লাগে আমার গায়ে এতবার কলঙ্কের দাগ দিয়ে না। জীবন বিশ্বাস করো, আমি জানি আম্মা আমাকে পছন্দ করে না, কিন্তু সত্যি বলছি, আম্মা যা বলছে সব মিথ্যা। সত্যি আমি এরকম কিচ্ছু করিনি। কিছু না করলে তো আর আম্মা তোমার নামে বানায় বানায় মিথ্যা কথা বলতেছে না। যাও, আমার বাসা থেকে এখনই চলে যাও। না না জীবন, তুমি আমার কথা বিশ্বাস করো। আমার আম্মা কি মিথ্যা কথা বলতেছে? যা, এখনই আমার বাসা থেকে বের হ। যা। না কি ব্যাপার, আমার মেয়েকে এইভাবে তাড়িয়ে দিচ্ছে কোথায়? ওরে বাবারে বাবারে, সোরের সাক্ষী মাতাল। বাবা বাবা বাবা, তো শ্বশুর আমার সুটটাই পরিয়ে আইছে। আহারে বিয়াই, এরকম সুটটাই কেনার সামর্থ্য তো আপনার নেই। নিশ্চয় চুরি করেছেন। চুরি করা টাকা দিয়ে এটি কিনেছে, বুঝছিস? আমারও তো তাই মনে হচ্ছে। জীবন, এইরকম চোর বাটপার চরিত্রহীন এই বাড়ির এক মুহূর্ত রাখিস নি, বাইর করে দে। আর তারপরেও আছে তোমার ফকির নি, একবারে জাত ফকির নি, যার কোনো বয় বংশই নেই। এই থামেন, যথেষ্ট বলেছেন। আর না, আমার ধারণা ছিল আপনারা ভালো মানুষ, কিন্তু এখন কি দেখলাম, আপনারা জঘন্য চরিত্রের লোক। আমার মেয়েটাকে আপনি যেভাবে বাইর করছিলেন, এরকমভাবে একজন মানুষকে তাড়ায় না। আর আমাকে কি বললেন? আমি ফকিন্নি, আমি এই ড্রেসটা চুরি করে এনেছি, তাই না? আমাকে চেনেন আপনি? কতটুকু চেনেন আপনি? এইমাত্র যে কথাগুলি বললেন না, এটা কোনো মানুষ মুখ দিয়ে মানুষকে বলে না। রিজা চৌধুরীর নাম শুনেছেন কোনোদিন? শুনেছি, নিশ্চয় সেই বাড়ির চাকর আপনি, না দারোয়ান, তাছাড়া আর কি? তার দেখেছেন কোনোদিন? না, সে এত বড় মাপের মানুষ, তাকে দেখা সৌভাগ্য কি কারো হয় নাকি? তাহলে আজকে দেখেন। আজকে দেখো মানে হাজলামো করেন নাকি? হাজলামো না, আমি সেই রেজা চৌধুরী, রেজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। অবাক হচ্ছেন না? এটাই সত্যি। কি ভাবছিলেন আমি গরিব, আমার বাবা দিনমজুরি, কোনো মতো আমাদের সংসার চলে? তার জন্যই তো বিয়ের প্রথম থেকে আপনি মেনে নিতে পারেননি, কারণ আপনার ছেলের আমার প্রতি দয়া হয়েছিল, আমাকে ভালো লেগেছিল, তাই আপনাকে অনেক বুঝে আসে যে আমাকে বিয়েটা করছিলেন। দিনের পর দিন এই বাড়িতে আমি অত্যাচার সহ্য করছি, ভাবছিলাম হয়তো একটা সময় ঠিক আপনারা বুঝবেন, কিন্তু না, আপনারা মানুষ নেই। আপনারা মানুষের অর্থ আর তো পোশাক দেখে একটা মানুষকে বিবেচনা করে। আপনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। বাবা, তুমি ঠিক বলছিলা, আমি বলছিলাম। তুমি যখন তোমার পছন্দের অনেক পাত্রকে দেখাইছিলা, আমি সেদিন বলছিলাম না বাবা, আমি এদের কাউকে বিয়ে করতে চাই না। আমি এমন একটা মানুষকে বিয়ে করতে চাই যার মধ্যে মনুষ্যত্ব আছে, যে আমাকে ভালোবাসে গ্রহণ করবে। আমার বাবার টাকা পয়সা বা আমার সৌন্দর্য দেখে না। তার জন্যই তো ভ্যান চালানো শুরু করলাম, আর সেখান থেকে ওর সাথে দেখা। ভেবেছিলাম যা, হয়তো অবশেষে আমার ভালোবাসা মানুষটার সন্ধান পেলাম, যে মানুষটা আমি গরিব অসহায় ভ্যান চালক জানার পরেও আমার পাশে দাঁড়ালো, ফ্যামিলির বিরুদ্ধে যে আমাকে বিয়ে করলো, সারা জীবন সে আমার পাশে থাকবে। কিন্তু না বাবা, তুমি ঠিক ছিল। এই সমাজের প্রত্যেকটা মানুষ শুধু অর্থ দিয়ে মানুষকে বিচার করে। যে মানুষটাকে সঠিক ভাবছিলাম এই মানুষটা ভুল, সে মানুষটা কী করলো?
ওর মায়ের মুখে বানানো কথা শুনে সেটা আমাকে এই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করলো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না বাবা, এক মুহূর্ত না। শোনেন, এই বিয়েটার ব্যাপারে আমার আর মেয়ের প্ল্যান ছিল যে আমরা গরিব সেজে থাকবো, গরিব ঘরে যে আসবে, ভালো মন নিয়ে যে আসবে তাকেই তুই গ্রহণ করবি। কিন্তু আজ দেখছি আমার যাচাই বাছাইটা ভুল ছিল। আমরা একজন নরপিশাচদেরকে যাচাই করেছিলাম, বৌমা, আর এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়ে আর থাকবে না। আয় মা। বৌমা যায় না বৌমা। সূচনা, কি কিছুক্ষণ আগে তো বললেন আমি পরপুরুষের সাথে নষ্ট কষ্ট করি, যে শুনলেন আমার বাবা রেজা চৌধুরী, তার অনেক টাকা আছে, অমনি আমি আপনার বৌমা হয়ে গেল। আর এই বাড়িতে রাখার জন্য এখন আপনার ছেলে আমার হাত ধরছে। কি ভুলে গেছো? আরে কয় মিনিট আগে তুমি আমার ধাক্কা দিলা, এই বাড়ি থেকে চলে যাইতে বললা, আর এখন ভুল করছি আমি আমার আম্মার কথা বিশ্বাস করে। দেখো, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। এই সামান্য একটা ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আম্মা, তুমি একটু বোঝাও না। সূচনা, ও তো নিষ্পাপ, যা করেছি আমি করেছি। তুমি আমার জন্যে ও ছেড়ে চলে যাও না, তুমি আমাকে মাফ করে দাও। জীবনের কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমার যদি শাস্তি দিতে মন চায় তুমি আমাকে দাও। বিয়াই, আপনাদের এটা পায়ে পড়ি, আমার জন্য আমার সালটা শাস্তি দিয়েন না। আম্মা এভাবে হাত জোর করলেন, আপনি আমার গুরুজন, আর বাবা শিখিয়েছে গুরুজনরা অন্যায় করলে সেটাকে আর কি জাস্ট বুঝিয়ে দিতে পারে, কিন্তু তাদেরকে এভাবে ক্ষমা চাইতে হবে। আপনার তো আমার মায়ের মতো, আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি, সংসার করতে আসছি। ঠিক আছে, আমি থাকতে পারি একটা শর্তে, যদি আপনারা আমার বাবার পরিচয়ের অর্থবিত্ত দেখে যদি আমাকে রাখতে চান তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো। না না, ওসব কিছুই না। নিজের ভুল বুঝতে পারিছি, নিজে চিনতে পারিছি, এটাই তো অনেক বড় কিছু। তবে বিয়াই, আপনি যে বড় লোক, সেজন্য আমারই গরিব মনে করে কে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সেটা তো বড় কথা না বিয়েন। শোনেন, আমার মেয়ে ছোটবেলার থেকে আজ পর্যন্ত ওর কোনো চাহিদা আমি অপূর্ণতা রাখিনি। আজকে এই ঘটনার পরে আমি কোনোদিনও আমার মেয়েকে এখানে রাখতাম না, কিন্তু এখানে থাকার চাহিদা আমার মেয়ের আছে। তাই আমি আজকের এই চাহিদাটাও তার আমি পূরণ করব। বাবা, ওরা তো ওদের ভুলটা বুঝতে পারছে, এবারের মতো ক্ষমা করে দাও না। তুমিই তো বলো মানুষকে একটা সুযোগ দেওয়া দরকার। না রে মা, তুই যেখানে ক্ষমা করেছিস সেখানে আমি ক্ষমা না করে পারি? আচ্ছা যাই হোক, বলি কি আম্মা, বিআই মশাই আসতে এখনো দাঁড় করে রাখবেন? খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করতে হবে না, নাকি এখানেই কথা বলে যাব? আম্মা, আব্বাই এতদিন পরে আমার এই বাসায় আসলো, আব্বারে ভিতরে নিয়ে যাই, চলো। এই, তুই কিসের ভিতরে নিয়ে যাবো? তুই বাজারে যা, আমি তোর শ্বশুরের ভিতরে। আচ্ছা আম্মা, তাহলে আমি বাজার করে আনি। যা বিয়াই, চলো। চলো। আচ্ছা আপনারা গল্প করেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা।